নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময় সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভূতে মানুষে। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। একালের লেখকদের এই এক ঝামেলা। পুজো সংখ্যার পত্রপত্রিকা বেরিয়ে যাওয়ার পর থেকেই সম্পাদক মশাইদের তাগিদ শুরু হয়ে যায়। পরের বছর পুজো সংখ্যার জন্য জানুয়ারির মধ্যেই লেখা চাই। সেবার জানুয়ারি পেরিয়ে মার্চ মাস এসে গেল, কিন্তু আমার কলম যেন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করে বসলো। আসলে মগজ একেবারে খালি, লেখা বেরুতেই চায় না। প্রায় হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু গোদের ওপর বিস্ফোরা। মার্চের মাঝামাঝি হঠাৎ আমার এক বন্ধু সন্দীপ এসে সোল্লাসে বলল, মার দিয়া কেল্লা। বললাম, কি ব্যাপার? তোকে বলেছিলুম না আগামী পুজোয় একটা পত্রিকা বের করব, টাকার জোগাড় হয়ে গেছে। এবার আর আমার রক্ষে কে, পত্রিকার নামও ঠিক করে ফেলেছি, বুঝলি? সন্দীপ কবে পত্রিকা বের করবে বলেছিল মনে পড়লো না। বললুম, ভালো, খুব ভালো খবর। পত্রিকার কি নাম ঠিক করলি? সন্দীপ একগাল হেসে বলল, হে ভূত ভুতুম। আমি অবাক হয়ে বললুম, ভূত ভুতুম? তার মানে ভূতের গল্পের পত্রিকা করবি নাকি? হ্যাঁ, তবে শুধু ভূতের গল্প নয়, প্রবন্ধ থাকবে, পদ্য থাকবে, উপন্যাস থাকবে, আর সেই উপন্যাস তোকেই লিখে দিতে হবে। টাকার কথা ভাবিস না, লেখকদের আমরা উপযুক্ত দক্ষিণাই দেব। ওর কথা শুনে আমার মাথা ভোঁ ভোঁ করছিল। সন্দীপ যেমনি জেদি তেমনি কুমার গোবিন্দ। করুণ মুখে বললুম, সন্দীপ, তোর পত্রিকায় লিখে কি আর টাকা নিতে পারি? কিন্তু কথাটা কি জানিস, ভূতের আর একটুও চাহিদা নেই। সেই মান্ধাতার আমল থেকে ভূত নিয়ে এত লেখা হয়েছে যে পাঠক ভূতকে আর একটুও ভয় পায় না। তাছাড়া স্বনামধন্য ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় ভূতের সার কথা লিখে গেছেন। এদিকে নতুন ভূত হলেও কথা ছিল, পুরনো বাসি ভূতেরা পচে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। কাজেই সন্দীপ আমার কথায় বাধা দিয়ে বলল, কি যে বলিস তুই, আমার আইডিয়াটাই তো অন্যরকম। তুই নতুন ভূতের কথা বললি, সেই আন করা নতুন ভূত নিয়েই শারদিয়া ভূত ভুতুম পত্রিকা বের করতে চাই। তুই একদিন অনেক রকম ভূতের গল্প লিখেছিস, এবার নতুন রকমের ভূত নিয়ে একখানা উপন্যাস তোকে লিখতেই হবে। তুই একালের ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় হয়ে যাবি। হতাশ হয়ে বললুম, ভাই সন্দীপ, তোকে খুলেই বলি, এবার মানুষ নিয়েই কোনো লেখা আসছে না তো ভূত। আহা, নতুন ভূত? কিন্তু নতুন ভূত পাচ্ছি কোথায়? আমার মগজ একেবারে খালি। কল্পনার যন্ত্রটা তো মগজের মধ্যে থাকে, সেটাই বিগড়ে গেছে। কল্পনা ছাড়া কি লেখা হয়? সন্দীপ একটু চুপ করে থাকার পর গম্ভীর হয়ে বলল, বুঝেছি। কলকাতায় তোর এই ঘরের মধ্যে বইপত্রের আবর্জনায় বসে কি আর লেখা আসে? তোর প্রবলেম আমি বুঝেছি। এক কাজ কর, বীরভূম জেলার ঘুমঘুমিতলায় আমার ঠাকুরদার পৈতৃক একটা বাড়ি আছে। নিরিবিলি দোতলা বাড়ি, পিছনে পুকুর আছে। এই বসন্তকালে প্রকৃতি, পরিবেশ আর পাখি টাকির ডাক মানে ওয়ান্ডারফুল জায়গা। বিশেষ করে লেখকদের লেখার জন্য অত সুন্দর জায়গায় আর কোথাও নেই। বাড়িটার কেয়ারটেকারের নাম কালাচাঁদ। আমরা যখন ওখানে বেড়াতে যাই তাকে কালাচাঁদ খুড়ো বলে ডাকি। ডান পিটে লোক, খুড়ো বললে খুব খুশি হয়। তুই আজই ওখানে চলে যা, 1 মাস 1.5 মাস যতদিন খুশি থাকবি, লিখবি। তার চেয়ে বড় কথা, নতুন ধরনের ভূত দেখতে পাওয়ার চান্স ওখানে 99%। সন্দীপের কথা আমার মনে ধরলো। ওর পত্রিকার জন্য ভূতের উপন্যাস না লেখা হোক, স্থান বদলের দরুন আমার মগজে কল্পনা শক্তিটা ফিরে আসবার সম্ভাবনা প্রচুর, তাই রাজি হয়ে গেল। সন্দীপ এসটিডি ফোনে ঘুমঘুমিতলায় তার বাবার বন্ধু এক ডাক্তার বাবুকে জানিয়ে দেবে এবং তিনি কালাচাঁদকে আমার নিয়ে যাওয়ার খবরটা দিয়ে রাখবেন। হাওড়া স্টেশনে 12টা 5-এর ট্রেনে চেপে আমাকে নামতে হবে হিংলাডিহি স্টেশনে। সেখান থেকে বাসে চেপে ঘুমঘুমিতলা পৌঁছবো। স্টেশন থেকে 18 কিলোমিটার দূরত্ব। বাস স্টপে কালাচাঁদ থাকবে। সন্দীপ চলে যাবার সময় আবার বলে গেল,
প্রথমে কিন্তু আমার পত্রিকার জন্য উপন্যাস লিখতে বসবি, হ্যাঁ। পরে বুঝতে পেরেছিলুম সন্দীপ ভূতভূতম পত্রিকার শারদিয়া সংখ্যার জন্য আমার উপন্যাস সর্বাগ্রে পেতে চায়। তাই সে আমাকে তার গাড়িতে চাপিয়ে হাওড়া স্টেশনে পৌঁছে দিল এবং ট্রেনেও তুলে দিল। যে ট্রেনের হিংলাডিহিতে 3:30 পৌঁছানোর কথা, সেই ট্রেন গদাই লস্করি চালে চলতে চলতে পৌঁছলো 4:15। বেরিয়ে গিয়ে বাস স্ট্যান্ডে ঘুমঘুমিতলার বাসের খোঁজ করলুম। সেখানে প্রচন্ড ভিড়, কয়েকটা বাস দাঁড়িয়ে আছে এবং সবগুলোই ভিড়ের ঠাসা হয়ে আছে। আরো গিয়ে দেখি বাদুর ঝোলা হয়ে লোক ঝুলছে। অবস্থা দেখে দমে গেলুম। ঘুমঘুমিতলার বাসের খোঁজ যার কাছে নিচ্ছি, সেই বলছে ওপাশে দেখুন। আমার কাঁধে প্রকাণ্ড ব্যাগ আর হাতে ব্রিফকেস। আমার বাসটারও যদি ওই রকম অবস্থা হয়, কেমন করে আমি তাতে চাপবো বুঝতে পারছিলাম না। সেই সময় মেটে গোলগাল চেহারার ধুতি পাঞ্জাবি পরা এক ভদ্রলোককে দেখতে পেলুম। তার কাঁধে একটা কাপড়ের নকশা কাটা ব্যাগ। তিনি এক প্রান্তে চুপচাপ দাঁড়িয়েছিলেন, মাথায় টাক, মুখে কেমন একটা হাসি। তার কাছে গিয়ে খোঁজ করতেই তিনি সহাস্যে বললেন, একটু অপেক্ষা করুন, খবর নিয়েছি। যন্তর বিগড়ে জয় মাতারা এখন মানুবাবুর গ্যারেজে আছে। মিস্ত্রিরা হাত লাগিয়েছে, বুঝলেন না? একটা ট্রিপ ফেল করলে মালিকের হেভি লস। বুঝলুম বাসটার নাম জয় মাতারা। ভদ্রলোকের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করলুম। আপনি কোথায় যাবেন? ভদ্রলোক মুচকি হেসে বললেন, আপনি যেখানে যাবেন। তা মশাইয়ের আশা হচ্ছে কোত্থেকে? কলকাতা থেকে। ঘুমঘুমিতলায় কাদের বাড়ি যাওয়া হবে? চাটুর্য মশাইদের বাড়ি। বাড়িটার নাম গিরিবালা ভবন। তাই বলুন, অবনী চাটুর্য এখন কলকাতায় চলে গেছে। অবনী স্কুলে আমার ক্লাস ফ্রেন্ড ছিল। তা মশাই কি অবনী আত্মীয়? না, অবনীবাবুর ছেলে সন্দীপ আমার বন্ধু। সন্দীপ মানে শানু আপনার সঙ্গে আসেনি? সে এখন ব্যস্ত, আমি একা এসেছি। ভদ্রলোক কেন কে যেন মুচকি হাসলেন। তা ভালো, কালাচাঁদ আছে, গন্ডগোলে পড়লে সে একাই 100। একটু চমকে উঠেছিলাম। গন্ডগোল মানে? কিসের গন্ডগোল? ও কিছু না, বলে ভদ্রলোক রাস্তার দিকে তাকালেন। রেডি হন, জয় মাতারা আসছে মনে হচ্ছে। প্লিজ আমাকে একটু বাসে উঠতে যদি সাহায্য করেন। আরে আলবাত করব, আমার বাল্য বন্ধুর ছেলে আপনি। এক কাজ করবেন, আপনি আমার পেছনে আঠার মতো সেঁটে থাকবেন। ছেড়ে গেলেই বিপদ। সেঁটে থাকলে দেখবেন ঠিক বাসের মধ্যিখানে পৌঁছে গেছেন। আগে থেকে সাবধান করে দিলুম। একটা খালি বাস হর্ন দিতে দিতে এসে দাঁড়াবা মাত্র আমি সত্যি খালি বাঁ হাত দিয়ে ভদ্রলোকের পেটের দিকটা জড়িয়ে ধরেছিল। তারপর যেন ঝড় প্লাবন মহাপ্রলয়ের মধ্যে দিয়ে অসহায় হয়ে প্রায় ভেসেই চললুম। এরপর কি ঘটলো বুঝলুম না। এক সময় দেখলুম আমি সেই ভদ্রলোকের পাশে চিঁড়ে চ্যাপ্টা হয়ে বসে আছি। না, কাঁধের প্রকাণ্ড ব্যাগটা ঠিকই আছে, তবে ভদ্রলোকের পেটের ওপর এই যা। হাতের ব্রিফকেস দু পায়ের ফাঁকে কখন ঢুকে গেছে। ভদ্রলোক শ্বাস প্রশ্বাসের মধ্যে বলে উঠলেন, হ্যাঁ, জয় মাতারা। আমিও মনে মনে বললুম, জয় মাতারা। বাসটার মধ্যে মানুষ আর জিনিসের ঠেসে প্রায় দলা পাকিয়ে আছে। পিঠে খোঁচা খেয়ে অতি কষ্টে মুখ ঘুরিয়ে দেখলুম বাইরে বাদুর ঝোলা হয়ে লোকেরা ঝুলছে, ভেতরে লোকেরা চেঁচাচ্ছে, বাস চালাও, বাস চালাও। বাসের ছোকরা অ্যাসিস্ট্যান্ট বাসের গায়ে থাপ্পড় মেরে হাঁক দিচ্ছে, ছেড়ে গেল, ছেড়ে গেল, ছেড়ে গেল, বেলতলা, তেলতলা, ঝুমঝুমিতলা, গুমগুমিতলা। যাত্রীদের চেঁচামেচিতে অবশেষে বাসের চাকা গড়ালো। কিন্তু এ যে দেখছি ভূমিকম্প হচ্ছে যেন। প্রচন্ড ঝাঁকুনি আর মাঝে মাঝে কেমন গো গো গড় গড় পিতখুটে শব্দ। বাইরে মানুষের মাথা, বাইরে কিচ্ছু দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে সঙ্গী ভদ্রলোককে জিজ্ঞেস করলুম, পৌঁছতে কতক্ষণ লাগবে? তিনি হাই তুলে বললেন, রাস্তার বেহাল অবস্থা, 2 ঘন্টাও লাগতে পারে, 3 ঘন্টাও লাগতে পারে। চিন্তা করবেন না, জয় মাতারা। বলে তিনি চোখ বুঝলেন এবং তার চিবুকটা বসে গেল বুকে। ঘুমিয়ে পড়লেন নাকি? খানা খন্দে পড়ে বাসের চাকা অদ্ভুত শব্দ করছে। বাসের গতি মন্থর। তারপর লক্ষ্য করলুম সেই অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে উঠছে। শুধু তলা শব্দটা শুনতে পাচ্ছি। আবার বাসটা থেমে যাচ্ছে। ভাবছি এই বুঝি বাস খালি হলো।
কিন্তু যতজন নামছে তার চেয়ে বেশি উঠছে। জোর ধস্তাধস্তি, ধাক্কা ধাক্কি, ঝগড়া চলছে দুপক্ষের মধ্যে। অবশেষে আমার চোখ বুজে এলো। কি করা যাবে? লেখার স্বার্থে এই কষ্টটা না করে উপায় নেই। কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? এক সময় সঙ্গী ভদ্রলোকের খোঁচা খেয়ে চোখ খুলতে হলো। তিনি আমার ব্যাগটা আমার কোলে ঠেলে দিয়ে জয় মা তারা বলে উঠে দাঁড়ালেন। তখনও বাসে যথেষ্ট ভিড়। আমিও ভদ্রলোকের দেখা দেখি উঠে পড়লুম এবং জনা তিনেক লোক আমাদের সিটে তক্ষুনি সশব্দে বসে পড়ল। তারপর ঠেলাঠেলি করে ভদ্রলোকের পিঠে আগের মতো সেঁটে থেকে দরজার দিকে এগিয়ে গেলুম। এতক্ষণে দেখতে পেলুম দরজার ধারে দাঁড়িয়ে কন্ডাক্টর টিকিটের পয়সা নিচ্ছে। ভদ্রলোককে 3 টাকা দিতে দেখে আমিও তাই দিলুম। অ্যাসিস্ট্যান্ট তলা তলা বলে চেঁচাচ্ছিল। কোন তলা তা বোঝা যাচ্ছিল না। অবশেষে বাস থামলো। ভদ্রলোকের সঙ্গে আমিও নেমে গেলুম, কিন্তু আর কোনো যাত্রী নামলো না। বাসটা চলে গেল। গাছের নিচে আবছা আঁধারে দেখি ভদ্রলোক এগিয়ে যাচ্ছেন। কাছে গিয়ে বললুম, ওহ, কি একখানা সাংঘাতিক অভিজ্ঞতা হলো বটে। তবে আপনি না থাকলে। ভদ্রলোক আমাকে থামিয়ে খ্যাক খ্যাক শব্দে হেসে বললেন, আরে কি কাণ্ড, আপনিও এই স্টপে নেমে পড়েছেন দেখছি। অবাক হয়ে বললুম, কেন? আপনিও তো ঘুমঘুমি তলায় নামবেন বলেছিলেন। কি বিপদ, এটা তো ঝুমঝুমি তলা স্টপ। আপনি শোনেননি ঝুমঝুমি তলা বলে চেঁচাচ্ছিল? সে কি, এটা ঝুমঝুমি তলা? হ্যাঁ মশাই, এই আকড়া গন্ডা বাজারে খামোকা বাড়তি 50 পয়সা খরচা কেন করতে যাব? ঘুমঘুমি তলায় স্টপ থেকে মাত্র 1.5 কিলোমিটার। ওই দেখুন চাঁদ মামা উঠেছে। জ্যোৎস্নায় এইটুকু পথ হাঁটতে হাঁটতে পদ্য রচনা করব। আমি একজন কবি, বুঝলেন তো? কোন পাগলের পাল্লায় পড়লুম? কিন্তু যা হওয়ার তা হয়ে গেছে। তাই বললুম, 1.5 কিলোমিটার জ্যোৎস্নায় হাঁটতে হাঁটতে কল্পনা শক্তি জাগারই কথা। তা আপনি কবি? বলতে পারেন বই কি, স্কুলের ম্যাগাজিনে পদ্য ছাপা হতো। এখন মফস্বল শহরের পত্রিকাতেও ছাপা হয়। খান কতক পদ্য দিতেই তো হিংলাডিহি গিয়েছিলুম। এবার আপনার নামটা জানতে পারি? আমার নাম তারাচরণ যশ। আপনার বন্ধু শানু আমার পদ্য শুনে বলেছিল, যদি কখনো পত্রিকা করি আপনার পদ্য সবার আগে ছাপবো যশ কাকা। 1.5 কিলোমিটার পথ হাঁটতে হাঁটতে কথা বলাই ক্লান্তি থেকে বাঁচবার একমাত্র উপায়। তাই বললুম, আমিও তাহলে আপনাকে যশ কাকা বলবো। বলুন, ইচ্ছে যখন হয়েছে তখন বলুন। আচ্ছা যশ কাকা, শানুদের বাড়িতে কি গন্ডগোলের কথা বলছিলেন? এখন এই নিরিবিলি রাস্তায় রাত্রিকালে ও কথা বলা উচিত না। ভূত প্রেতের গন্ডগোল নয় তো? তারাচরণ যশ থমকে দাঁড়ালেন। রাম রাম রাম, পিছনে ঝুমঝুমি তলা, একটা বট গাছ আছে ওখানে। রাত বিরেতে পেতনি ঝুমঝুম শব্দে নূপুর বাজিয়ে নাচে। কাজেই রাম 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 রাম। তিনি আবার পা বাড়ালেন। বললুম, ঠিক আছে, আপনার পদ্য বরং একটা শোনান। যশ বাবু হাসলেন। হ্যাঁ, কদিন থেকে একটা পদ্য লিখছি, তবে শেষ লাইনটা আর কিছুতেই মেলাতে পারছি না। বড় সমস্যায় পড়েছি। আপনি তো কলকাতায় থাকেন, শিক্ষিত মানুষ, একটু সাহায্য করতে পারেন নিশ্চয়ই। ঝোঁকের বসে বলে ফেললুম, আমি আগে পদ্যই লিখতুম, এখন অবশ্য গদ্য লিখি। শারদীয়ার সংখ্যা পত্র পত্রিকায় লেখার জন্যই নিরিবিলি জায়গা খুঁজছিলুম। সন্দীপ ওদের গ্রামের বাড়ির কথা বললো, তাই চলে এলুম। যশ বাবু যেন লাফিয়ে উঠলেন। বলেন কি, মশাইয়ের নাম কি? নামটা বানিয়ে বলতে হলো। আমার নাম কল্লোল গুপ্ত। বাহ, অপূর্ব নাম, শুনেছি মনে হচ্ছে। আপনার লেখাও পড়েছি মনে হচ্ছে। আপনি না বললে তুমি বললে খুশি হব যশ কাকা। যশ বাবু খুশি হয়ে বললেন, তাই বলছি, তুমি যখন পদ্য লিখতে এক সময়, তুমি তখন আমার অসমাপ্ত পদ্যটার একটা হিল্লে করতে পারবে। তাহলে বলি পদ্যটা? হ্যাঁ হ্যাঁ বলুন। যশ বাবু গলা ঝেড়ে চাঁদের দিকে তাকিয়ে সুর ধরে বললেন, পাতু বাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে, রাম বাবু রেগে লাল, সন্দেশে কেন ঝাল। এবার যশ বাবু থেমে গেলেন, শ্বাস ছেড়ে বললেন, হ্যাঁ, শেষ লাইনটা মেলাতে হবে প্রথম লাইনের সঙ্গে, কিন্তু আদৌ প্রহ্লাদের সঙ্গে মিলবে এমন তো কোনো শব্দ পাচ্ছি না। একটু ভেবে বললুম,
পাতুবাবু ছাতু খান অতি আহ্লাদে, জল্লাদ ধরে নিয়ে যায় প্রহ্লাদে। রামবাবু রেগে লাল, সন্দেশে কেন ঝাল, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে। যশবাবু এবার সত্যি লাফিয়ে উঠলেন, বাহ বাহ বাবা বাহ, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, অপূর্ব, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, মুখস্থ করি, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, এক্ষুনি বাড়ি গিয়ে লিখে ফেলতে হবে, নইলে ভুলে যাব। কি জানো, হ্যাঁ, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, ঝাল মেপে দেখি ওরে দাঁড়ি পাল্লা দে, ঝাল মেপে দেখি ওরে শর্টকাটে যাই রে। সুর ধরে বলতে বলতে তারাচরণ বাবু বাঁদিকে ঘন কালো রঙের মধ্যে দৌড়ে অদৃশ্য হয়ে গেলেন। আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলুম। একটু পরে বুঝতে পারলুম ওটা একটা আমবাগান। শর্টকাটে আমবাগানের ভেতর দিয়ে উনি বাড়ি গিয়ে এখনই লাইনটা লিখে ফেলবেন। কিন্তু কেন যে সন্দীপের ভূতভূতম পত্রিকাটার কথা বলিনি, বললে উনি আমাকে গিরিবালা ভবনে পৌঁছে দিতেন। নিজের বোকামিতে রাগ হচ্ছিল। ঘুমঘুমি তলায় কালাচাঁদ খুঁড়োর থাকার কথা, সেটা কত দূরে আর কে জানে। কয়েক পা এগিয়েছি, হঠাৎ পাশের একটা গাছের ছায়া থেকে কেউ রাস্তায় এসে করজোরে প্রণাম করে বলল, মশাই কি কলকাতা থেকে আসছেন? মশাই কি শানু বাবুর বন্ধু? বললুম, হ্যাঁ, তুমি কি কালাচাঁদ খুঁড়ো? জ্যোৎস্নায় লোকটাকে ছায়া মূর্তি বলে মনে হচ্ছিল। সে বলল, আগে না, আমি কালাচাঁদ না, গোড়াচাঁদ, কালাচাঁদের মাসতুতো ভাই। কই দিন আপনার মালপত্র দিন, আমি বই নিয়ে যাই, আপনি আরামে হেঁটে আসুন। গোড়াচাঁদকে আমার কাঁধের ব্যাগ দিলুম, হাতে ব্রিফকেসটা সে প্রায় ছিনিয়ে নিল। কিন্তু সে এমন ভাবে হাঁটতে থাকলো যে আমি তার সঙ্গ ধরতে হাঁপিয়ে উঠছিলুম। তাই বললুম, ও গোড়াচাঁদ খুড়ো, একটু আস্তে হাঁটো, এই খানাখন্দে ভরা রাস্তায় আছাড় খাবো যে। গোড়াচাঁদ গতি কমিয়ে মুখ ঘুরিয়ে হাসলো। জ্যোৎস্নায় মানুষের দাঁত কি অত চকচক করে? সে সহাস্যে বলল, আমাকেও খুঁড়ো বলছেন? বাহ, আপনি খুব ভালো লোক। কালাচাঁদকে গ্রামের সবাই খুঁড়ো বলে, আমাকে কেউ খুঁড়ো বলেনি। আচ্ছা গোড়াচাঁদ খুঁড়ো, তারাচরণ যশমশাইকে তো তুমি চেনো? খুব চিনি বলেই তো গাছপালার ছায়ার আড়ালে চুপি চুপি হাঁটছিলুম। কেন? আগে ওর পদ্য শুনবার ভয়। গত আশ্বিন মাসে এক রাত্রিরে 100 খানা পদ্য শুনিয়ে ছেড়েছিলেন। অগত্যা কি করব? আমিও ওকে। বাবা, নামটি আমার গোড়াচাঁদ। রসিকতা করে বললাম, পাতবো শেয়াল ধরার ফাঁদ, কাঁদবে শেয়াল হুক্কা হুয়া, যশ মশাই ধরবে ধুয়া, ক্যা হুয়া। গোড়াচাঁদ থমকে দাঁড়িয়ে তেমনি চকচকে দাঁতে হাসলো। ওরে বাবা, আপনি যে যশ মশাইয়ের কথা বাবা দেখছি। বাহ, আমিও এবার যশ মশাইকে ছড়াটা শুনিয়ে ছাড়বো, এখনো বাড়ি পৌঁছতে পারেননি। বলে সে সুর ধরে আওড়ালো, নামটি আমার গোড়াচাঁদ, পাতবো শেয়াল ধরার ফাঁদ, কাঁদবে শেয়াল হুক্কা হুয়া, যশ মশাই ধরবে ধোয়া, ক্যা হুয়া। তারপর আমাকে অবাক করে সে এই ছড়াটা সুর ধরে বলতে বলতে রাস্তার বাঁ দিকে গাছপালার ভেতরে উধাও হয়ে গেল। সম্বিত ফিরে পেয়ে চিৎকার করে ডাকলুম, গোড়াচাঁদ খুড়ো। তখনও ছড়াটা শোনা যাচ্ছিল, কিন্তু কেমন যেন খ্যানখ্যানে গলার স্বর। আমার একবার মনে হলো, সর্বনাশ, লোকটা ছিনতাইবাজ, চালাকি করে আমার ব্যাগ আর ব্রিফকেস হাতিয়ে নিয়ে চলে গেল। যেদিকে গেছে সেদিকে ছুটে গিয়ে তাকে ধরে ফেলা আমার পক্ষে অসম্ভব। তাই হন্তদন্ত হয়ে হাঁটতে লাগলুম। একটু পরে সামনে টর্চের আলো জ্বলে উঠলো। তারপর আলোটা আমার চোখের ওপর এসে পড়লো। এবার বোধহয় ডাকাত আসছে। আতঙ্কে চেঁচিয়ে উঠলুম, কালাচাঁদ খুড়ো। ভারী গলায় লোকটা বলে উঠলো, মশাই কি শানু বাবুর বন্ধু? মশাই কি কলকাতা থেকে আসছেন? এও যে গোড়াচাঁদের ভঙ্গিতে কথা বলছে। বললুম, হ্যাঁ, তুমি কে? টর্চ নিভিয়ে লোকটা করজোরে প্রণাম করে বলল, আগে আমি কালাচাঁদ, বাস স্টপে আপনার জন্য দাঁড়িয়েছিলুম। বাস চলে গেল, আপনি নামলেন না। তারপর আমার মনে হলো, বাবু মশাই তো এ তল্লাটে নতুন আসছেন, ভুল করে ঝুমঝুমি তলায় নেমে পড়েননি তো, তাই দেখতে আসছিলুম। হঠাৎ কানে এলো কেউ গোড়াচাঁদ খুড়ো বলে চেঁচাচ্ছে। বললুম,
আমি চেঁচাচ্ছিলুম কালাচাঁদ খুড়ো। গোড়াচাঁদ খুড়ো আমাকে বলল সে তোমার মাসতুতো ভাই, তুমি তাকে আমার খোঁজে পাঠিয়েছো। কি বিপদ! তা আপনার মালপত্তর কই? গোড়াচাঁদ খুড়ো নিয়ে পালিয়ে গেল। কালাচাঁদ ক্রুদ্ধ স্বরে বলল, ওরে হতচ্ছাড়া, দেখাচ্ছি মজা। কথায় বলে না, স্বভাব যায় না মোলে। স্বভাব যায় না মোলে মানে? এখন ওসব কথা থাক, চলুন, শানু বাবুদের বাড়ি এখান থেকে কাছে, আমার সঙ্গে আসুন। সে পায়ের কাছে টর্চের আলো ফেলে হাঁটতে থাকলো। বাঁদিকে একটা অনাবাদি মাঠের পথে আমরা হেঁটে যাচ্ছিলাম। যেতে যেতে এতক্ষণে দেখলুম কালাচাঁদের এক হাতে লাঠি আছে। আবার ভয় পেলুম, লাঠির ঘায়ে আমাকে মেরে মানিব্যাগ হাতিয়ে নেবে না তো? এ কি সত্যি সন্দীপের বাড়ির কেয়ারটেকার কালাচাঁদ, নাকি কোনো ডাকাত? নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে লাঠি তুলবে। আমি তৈরি হয়ে হাঁটছিলুম। কিছুক্ষণ পরে একটা পুকুর পাড়ে উঠে সে বলল, এই পুকুরটা শানুদের, ওই দেখুন ওদের বাড়ি। দোতলা বাড়িটাতে বিদ্যুতের আলো জ্বলছে দেখে সাহস ফিরে পেলুম। বললুম, ঘুমঘুমিতলা ইলেকট্রিসিটি আছে দেখছি। আগে হ্যাঁ, বছর 3 হলো ইলেকট্রিক এসেছে। জোরে শ্বাস ফেলে বললুম, কিন্তু আমার ব্যাগ আর ব্রিফকেসের কি হবে খুড়ো? কালাচাঁদ হাসলো। ও নিয়ে ভাববেন না, গোড়াচাঁদ আমাকে খুব ভয় করে। বলে সে চেঁচিয়ে উঠল, এই হতচ্ছাড়া, বাবু মশাইয়ের মালপত্র দোতলার ঘরে রেখে তবে যে চুলোয় যাবি যা, নইলে এক্ষুনি মোনা ওঝাকে ডেকে আনবো। সেদিনের মতো সে তোকে তাল গাছের ডগায় দাঁড় কাক করিয়ে বসিয়ে রাখবে। গোড়াচাঁদকে আমি দেখতে পাচ্ছিলুম না। পুকুরের পাড়ে অজস্র তাল গাছ। পশ্চিম পাড় দিয়ে ঘুরে গিরিবালা ভবনের গেটে পৌঁছেছি। হঠাৎ দেখলুম একটা ছায়া মূর্তি বাড়ির পূব দিকে উধাও হয়ে গেল। কালাচাঁদ গেটের তালা খুলে বলল, এ গ্রামে চোর ডাকাত নেই বাবু মশাই। গোড়াচাঁদেরও চুরি ডাকাতির স্বভাব ছিল না। স্বভাব বলতে শুধু একটা, জ্যোৎস্না রাত্রিরে টোটো করে ঘুরে বেড়ানো আর তাল গাছের ডগায়। কথা শেষ না করে সে আমাকে দোতলায় পূর্বের একটা ঘরে নিয়ে গেল। তারপর জানলাগুলো খুলে দিয়ে বলল, উত্তরে পুকুর, জ্যোৎস্নায় পুকুরের জল কেমন ঝিলমিল করছে দেখুন। পুকুরে মাছ আছে, কাল জেলে ডেকে এনে মাছ ধরাবো। উকি মেরে দেখে ভালো লাগলো। তারপরে চোখে পড়লো আমার পাশেই টেবিলের ওপর আমার ব্যাগ আর ব্রিফকেস রাখা আছে। ঘর তো তালা বন্ধ ছিল। ব্যাপারটা দেখছি একেবারে ভুতুড়ে। কালাচাঁদ হঠাৎ চেঁচিয়ে উঠল, এই হনুমান, তাল গাছের ডগায় আবার চড়েছিস? আবার উকি মেরে কিছু দেখতে পেলুম না, কিন্তু তারপরে পুকুরের জলে ঝপাং করে কেউ ঝাঁপ দিল। বললুম, কেউ যেন জলে ঝাঁপ দিল কালাচাঁদ খুড়ো। গোড়াচাঁদ নাকি? আগে হ্যাঁ, কথায় বলে না, স্বভাব যায় না মোলে। বলে কালাচাঁদ আমার দিকে ঘুরলো। বাবু মশাই, আপনি বাথরুমে গিয়ে হাত মুখ ধোন। ওই দেখুন বাথরুম, আমি আপনার জন্য চায়ের ব্যবস্থা করি। সে রাতে আর কোনো গন্ডগোল ঘটেনি। তবে শুয়ে পড়ার পর পুকুরের জলে কিছুক্ষণ অন্তর বার দুয়েক ঝপাং করে কার ঝাঁপিয়ে পড়ার শব্দ শুনেছি। তাল গাছের ডগা থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়েছিল তা ঠিক, গোড়াচাঁদ নাকি? ভোরে কালাচাঁদের ডাকে ঘুম ভেঙে গেছিল। সে কথা মতো বেডটি এনেছিল। চা খেতে খেতে ওকে গোড়াচাঁদের ব্যাপারটা জিজ্ঞেস করেছিল। কালাচাঁদ হাসতে হাসতে বলেছিল, ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই বাবু মশাই। মোনা ওঝার নাম করেছি, আর হতচ্ছাড়া আপনার কাছে ঘেঁষবে না। বরং একটুখানি বাইরে ঘুরে জায়গাটা দেখে আসুন, ভালো লাগবে। আমি বাজারে যাই, খুঁজে পেলে মোনা ওঝাকেও ডেকে আনবো, চিন্তা করবেন না। সত্যি ঘুমঘুমিতলার প্রাকৃতিক পরিবেশ সুন্দর। গিরিবালা ভবনের কাছাকাছি কোনো বাড়ি নেই। ঝোপঝাড়, জঙ্গল, লাল ফুলের শোভা আর পাখির ডাক শুনে আমার মগজের কল্পনা যন্ত্রটি চালু হয়ে গেল। বাড়ি ফিরেই লিখতে বসলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। কয়েক লাইন লিখেছি, নিচে কার হাঁক ডাক শোনা গেল, এই কালাচাঁদ, ও কালাচাঁদ খুড়ো, আমাদের মহামান্য লেখক মশাইয়ের সঙ্গে একটু দেখা করতে এলুম। যা বাবা, গেল কোথায় কালাচাঁদ? ও কল্লোল বাবু। বিরক্ত হয়ে কাগজ কলম রেখে বারান্দায় গেলুম। তারাচরণ যশ মশাইকে দেখতে পেলুম। তাহার হাতে একটা সুটকেস। একটু পরে তারাচরণ যশ উঠে এসে সুটকেস হাতে নমস্কার করে সহাস্যে বললেন, আপনি যে আমার কি উপকার করেছেন,
পদ্মটা যেই শুনছে সেই বলছে খাসা পদ্ম। বলে তিনি বারান্দার মেঝেতেই বসে পড়লেন। বললুম, আহা, ওখানে কেন, ঘরে চলুন। না মশাই, ঘরে বসে পদ্ম জমবে না। বলে তিনি সুটকেস খুলে এক গাদা কাগজ বের করলেন। আপনাকে শোনাবো বলে এনেছি, ভুল থাকলে শুধরে দেবেন। আপনি বরং ওই চেয়ারে বসুন, আমি শুরু করি। সর্বনাশ, এ তো ভুতুড়ে উৎপাত নয়, এ তো মানুষের উৎপাত। এই উৎপাত তো ভূতের চেয়েও সাংঘাতিক। অতগুলো পদ্য শুনতে হলে সারাটা দিন কেটে যাবে। সন্দীপ কেন এসব লোকের কথা বলেনি আমাকে আগে? যশ মশাই কাগজের স্তূপ মেঝে রেখে মুচকি হেসে বললেন, বলতে ভুলে গেছি, গত সন্ধ্যায় সে এক কাণ্ড। হঠাৎ হতচ্ছাড়া গোরাচাঁদ আমার পথ আটকে বলল, এবার তার পদ্য শুনতে হবে। বেগতিক দেখে মোনা ওঝার নাম করে শাসালুম, তখন কেটে পড়লো। গোরাচাঁদ ওই পুকুরের ধারে বেঁকে থাকা একটা তাল গাছের ডগায় চেপেছিল, বুঝলেন তো? এই তো গত মাসের কথা। ওর মাথায় ছিট হলো, তারপর কি করে তাল গাছের ডাল থেকে পুকুরের ঠান্ডা জলে পড়েই অক্কা। অক্কা বোঝেন তো? পৌষ মাসে এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে, পুকুরের ঠান্ডা জলে পড়ে ব্যাস। গোরাচাঁদকে যখন তোলা হলো তখন সে মরা, পেটে জল ভরা মরা। যাকে ও কথা, শুরু করি। এই বিপদের মুহূর্তে চোখ বুজে মনে মনে যশ মশাইয়ের মতো বললুম, জয় মা তারা। কিন্তু তাতেও কাজ হলো না। যশ মশাই সগর্জনে পদ্য, আসলে ছড়া পাঠ চালিয়ে যাচ্ছিলেন। মাথা মুন্ডু বোঝা যাচ্ছিল না। এই উৎপাত থেকে বাঁচার জন্য শেষ পর্যন্ত মরিয়া হয়ে উঠেছিলুম। মুখ দিয়ে বেরিয়ে গেল, গোরাচাঁদ খুড়ো বাঁচাও। অমনি এক অদ্ভুত ঘটনা ঘটে গেল। দক্ষিণ থেকে একটা জোরালো ঘূর্ণি হাওয়া এসে যশ মশাইয়ের কাগজগুলো উড়িয়ে নিয়ে চললো। যশ মশাই আর্তনাদ করলেন, হায় 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 হায়, এ কি হলো মাগো? ততক্ষণে কাগজগুলো ঘুরপাক খেতে খেতে পূর্ব দিকে ঘুরে উত্তরের পুকুরে জলে গিয়ে পড়লো। অবশ্য পরে তা দেখেছিল। এদিকে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে তারাচরণ যশ বারান্দা থেকে লাফ দিয়ে তার পদ্যের কাগজ ধরতে যাচ্ছিলেন। আমি তাকে টেনে ধরেছিলুম, না হলে তিনি দোতলা থেকে নিচে পড়ে নির্ঘাত মারা যেতেন। বাধা পেয়ে তিনি সিঁড়ি দিয়ে নেমে গেলেন। তাকে অনুসরণ করলুম। কালাচাঁদ তখনও ফেরেনি। যশ বাবুর সঙ্গে খিড়কির দরজা দিয়ে পুকুর ঘাটে গেলুম। দেখলুম তার পদ্য লেখা কাগজগুলো সবই ছেঁড়া পাতার মতো জলে ভাসছে। ঘূর্ণি হাওয়াটা তখনও জলকে তোলপাড় করছে, তাই কাগজগুলো উল্টে পাল্টে ভিজে চুপসে যাচ্ছে। যশ মশাই জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। তাকে দুহাতে চেপে ধরে বললুম, বরং মোনা ওঝাকে ডাকুন যশ মশাই। উনি এবার চেঁচিয়ে উঠলেন, মোনা ওঝা, কোথায় আছিস রে? ও মোনা, শিগগির আয় রে। পিছনে কালাচাঁদের ডাক শোনা গেল, যশ মশাই, কি হয়েছে? আমার সর্বনাশ করেছে গোরাচাঁদের বেটার ছেলে, দেখে যা কালাচাঁদ। কালাচাঁদ এলো। তার সঙ্গে একজন জটাজুটোধারী লোক, তার হাতে ত্রিশূল, কপালে সিঁদুরের লাল। কালাচাঁদ বলল, বাজার থেকে মোনাকে ডেকে নিয়ে এলুম, কেননা হতচ্ছাড়া হনুমান গোরাচাঁদ কলকাতার বাবু মশাইকে জ্বালাতন করতে পারে। মোনা, শিগগির ওকে সেদিনকার মতো দাঁড় কাক করে দাও। মোনা ওঝা লাল চোখে ওপারের তাল গাছের দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে বিড়বিড় করে মন্ত্র পড়তে লাগলো। কি অদ্ভুত ব্যাপার! সত্যি একটা ধারকাক তাল গাছের ডগায় উড়ে এসে বসলো। তারপর কর্কশ্বরে ডেকে উঠলো, ক্র্যাক 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 ক্র্যাক। মোনা ত্রিশূল তুলে গর্জন করে বলল, চুপ, মুখ খুললেই অক্কা হয়ে যাবি। এবার দাঁড়কাকটা স্থির হয়ে বসলো। বললুম, যশমশাই, বাড়ি গিয়ে আবার পদ্য লিখতে বসুন, অন্তত মাস দেড়েক ধরে লিখুন, তারপর আমার কাছে নিয়ে আসবেন, আমি শুধরে দেব। আমি এখানে 2 মাস থাকবো। তারাচরণ যশ খালি সুটকেস হাতে চুপচাপ চলে গেলেন। আমি দোতলার ঘরে গিয়ে এবার নিশ্চিন্ত মনে লিখতে বসলুম। তবে হ্যাঁ, সন্দীপ নতুন রকম ভূতের কথা বলেছিল, মিলে গেল। ওকে বরং এই ভূত নিয়ে একটা বড় উপন্যাস লিখে দেব। ভূত নিয়ে উপন্যাস লেখা কি সম্ভব আমার পক্ষে? সেটা পেরেছিলেন একমাত্র ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। শুনছিলেন লেখক সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প ভূতে মানুষে। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।